ওয়েলকাম টু কেরিয়ার মেকার। আজ তোমাদের কাছে দুটো খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার নিয়ে এসেছি, ভিটামিন অ্যান্ড হিউম্যান ব্লাড। তো প্রথম ভিটামিন সম্পর্কে শুরু করা যাক, ভালো করে পুরো ক্লাসটা শুনে নেবে। প্রথমে চলে আসি ভিটামিন। এই ভিটামিন জিনিসটা আসলে কি, এটা আবিষ্কার কে করে, এই জিনিসগুলো আগে তোমাদেরকে জানতে হবে। তো প্রথমে বলে রাখি, ভিটামিন এই জিনিসটা আবিষ্কার করেন স্যার F.G. হপকিন্স। মনে রেখো এটা, স্যার F.G. হপকিন্স। আর নামকরণ করেন কিন্তু অন্যজন, নামকরণ করেন সি ফাঙ্ক বা ক্যাশমির ফাঙ্ক। ঠিক আছে, এই ভিটামিনগুলো আসলে কি? ভিটামিন হলো একটা অর্গ্যানিক কম্পাউন্ড, এটা মাথায় রাখো। ভিটামিন হচ্ছে একটা অর্গ্যানিক কম্পাউন্ড বা জৈব যৌগ, ঠিক আছে, যেটা বডিতে তৈরি হয় না, বাইরে থেকে আমাদের গ্রহণ করতে হয়। আর এই ভিটামিন থেকে কোনো ক্যালোরি বা কোনো শক্তি পাওয়া যায় না। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে ভিটামিন থেকে কোনো ক্যালোরি বা শক্তি পাওয়া যায় না। এই ভিটামিনের কাজ কি? ভিটামিনের কাজ হচ্ছে শুধুমাত্র আমাদের দেহের যে কেমিক্যাল রিয়াকশান, আমাদের দেহের যে কেমিক্যাল রিয়াকশানগুলো হয় সেই কেমিক্যাল রিয়াকশানগুলোকে কন্ট্রোল করা, এটাই হচ্ছে ভিটামিনের কাজ। তো ভিটামিনগুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি জলে দ্রাব্য বা ওয়াটার সলিউবল, আর 2 নম্বর হচ্ছে ফ্যাটে দ্রাব্য বা স্নেহ পদার্থে সলিউবল। ঠিক আছে, তা জলের দ্রাব্যগুলো কী কী? এগুলো ইজি কোশ্চেন, তোমরা জানো সবাই। জলের দ্রাব্য হচ্ছে ভিটামিন বি আর ভিটামিন সি। আর স্নেহ পদার্থের দ্রাব্য যেগুলো ভিটামিন, সেগুলো কী জিনিস? এ, ডি, ই, কে। ঠিক আছে, এই সমস্ত ভিটামিনগুলো সম্পর্কে এবার আমরা এক এক করে আলোচনা করব। ভালো করে শুনবে। এটা হচ্ছে ভিটামিনসের প্রথম পার্ট গেল, মানে ভিটামিন কী সেটা হচ্ছে শুধুমাত্র জানার জন্য। এবার এর পরের পার্টগুলো ইম্পর্টেন্ট। দেখো, প্রথমে আসছে আমাদের কাছে ভিটামিন এ, একটা কমন একটা ভিটামিন, আগে খুব কোশ্চেন আসছে এখান থেকে। ভিটামিন এ এর রাসায়নিক নামটা কি জেনে রাখো? এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। রাসায়নিক নাম হলো রেটিনল। ঠিক আছে, তো এই ভিটামিন এর অভাবে কী কী রোগ হয় সেগুলো আমাদের জানতে হবে। ভিটামিন এর অভাবে মেনলি রোগ হয় হচ্ছে কালার ব্লাইন্ডনেস বা সে কালার চিনতে পারে না। ঠিক আছে, জেরপ্থ্যালমিয়া আর হচ্ছে নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা, এই রোগগুলো ভিটামিন এর অভাবে হয়ে থাকে। এইবার এই ভিটামিন এ আমরা কোথায় কোথায় পাবো? দেখো, ভিটামিন এ মেনলি পাওয়া যায় হচ্ছে গাজর। হ্যাঁ, সবাই জানো এটা গাজর, এটা গাজরের ছবি আছে এই জন্য দিয়ে রেখেছে এখানে। গাজরে পাওয়া যায় ভিটামিন এ, দুধে পাওয়া যায়, ঠিক আছে, ডিমে পাওয়া যায়, গ্রিন ভেজিটেবল, এই যে গ্রিন ভেজিটেবলগুলো আছে সমস্ত গ্রিন ভেজিটেবলে ভিটামিন এ প্রচুর পরিমাণ পাওয়া যায়। আর একটা জিনিস হচ্ছে কড লিভার অয়েল, এখানে ভিটামিন এ প্রচুর পরিমাণে পাওয়া যায়। একটা জিনিস, ভিটামিন এ সবচেয়ে বেশি সংরক্ষিত থাকে হচ্ছে আমাদের লিভারে, মেনলি লিভারে ভিটামিন এ সংরক্ষিত থাকে। ঠিক আছে, এটা হলো ভিটামিন এ সম্পর্কে। এবার আসি ভিটামিন ডি। যেহেতু ADE-কে আগে আমি স্নেহ পদার্থ দ্রাব্য ভিটামিনগুলো সম্পর্কে বলবো। এবার আসি ভিটামিন ডি। ভিটামিন ডিতে নাম কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম, প্রথমে রাসায়নিক নামটা আমার জেনে রাখো, সেটা হচ্ছে ক্যালসিফেরল। এগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে যে কোন মানে ভিটামিনের রাসায়নিক নাম কি। ঠিক আছে, ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ঠিক আছে, ভিটামিন ডি এর অভাবে কি হয়? ভিটামিন ডি এর অভাবে তোমাদের ছোটদের ক্ষেত্রে রিকেট হয়। ঠিক আছে, রিকেট। আর বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালেসিয়া হয়। মানে রিকেট মানে বুঝতে পারছো যে হাড় ঠিকঠাক গড়তে হয় না, হাড় হচ্ছে দুর্বল হয়ে পড়ে। ঠিক আছে, এবার এই যে ভিটামিন ডি এর অভাবে যে রোগগুলো হয় মেনলি, সেগুলোর সিমটমগুলো শুনে নাও, তাহলে পরীক্ষা আসলে জানতে পারবে। প্রথম হচ্ছে ব্লিডিং গাম, মানে হচ্ছে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া। ঠিক আছে, দাঁত দিয়ে রক্ত পড়া। ভঙ্গুর হাড় বা ফ্র্যাগাইল বোন। ঠিক আছে, এই জিনিসগুলো হয় ভিটামিন ডি এর অভাবে। আর এমনি হাড়ে যে ক্যালসিয়ামের অভাবগুলো হয় মেনলি, সেটা হচ্ছে ডি এর অভাবের জনিত কারণে এগুলো হয়ে থাকে। আর হচ্ছে ভিটামিন ডি সিনথেসিস কোথায় হয়? ভিটামিন ডি সিনথেসিস আমাদের শরীরের মধ্যেই হয়। সেটা হচ্ছে এই আমাদের সূর্যের যে ইউভি রে বা আলট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মি থাকে, সেই অতিবেগুনি রশ্মির প্রভাবে, ইউভি রেজের প্রভাবে আমাদের শরীরে কোলেস্টেরল এর সহযোগিতায় তৈরি হয় ভিটামিন এ। এটাকে এরগোস্টেরল বলা হয়। ঠিক আছে, আর আরেকটা কোশ্চেন যে অ্যান্সার জেনে রাখো, এটা হচ্ছে অন্য পরীক্ষা আসতে পারে। ভিটামিন D2 বলে একটা ভিটামিন আছে, ভিটামিন D2 এর নামটা হচ্ছে এরগো ক্যালসিফেরল। এটা মাথায় রেখো একটু। ঠিক আছে, এটা হচ্ছে ভিটামিন ডি। এবার হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই সম্পর্কে প্রথমেই আমি কী বলছিলাম, রাসায়নিক নামটা আসবে। ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল।
টোকোফেরল, ঠিক আছে। এবার হচ্ছে এই অভাবে কি হয়, এর অভাবে হচ্ছে বন্ধ্যাত্ব দেখা যায়, মেনলি ভিটামিন এর অভাবে হচ্ছে বন্ধ্যাত্ব দেখা যায় ভিটামিন ই এর অভাবে। আর হচ্ছে ভিটামিন ই পাওয়া যায় কোথায় সেটা আমাদের জানতে হবে। ভিটামিন ই মেনলি পাওয়া যায় হচ্ছে মানে সবুজ যে শাকসবজি, এই যে শাকসবজির ছবিটা আছে, সবুজ শাকসবজিতে ভিটামিনের প্রচুর পরিমাণে পাওয়া যায়। বাটার, মাখন, মিল্ক, ঠিক আছে, এই যে ডিম, আমন্ড, বাদাম, এইগুলোতে ভিটামিন ই প্রচুর পরিমাণে পাওয়া যায়। এবার আসি ভিটামিন কে। ভিটামিন কে এর রাসায়নিক নামটা আগে জানতে হবে। ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন, ঠিক আছে। আর ভিটামিন কে এর অভাবে কী হয়, একটা বড় খতরনাক রোগ হয় ভিটামিন কে এর অভাবে, সেটা হচ্ছে নন ক্লটিং অফ ব্লাড, মানে হচ্ছে রক্ত জমাট বাঁধে না, ঠিক আছে। রক্ত যদি একবার পড়ে যায়, আমাদের দেহে রক্ত জমাট বাঁধে, তাই এই ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধতে পারে না, রক্ত পড়তেই থাকে। আর কোথায় কোথায় পাওয়া যায় ভিটামিন কে, মেনলি পাওয়া যায় হচ্ছে টমেটো, তারপর কি সয়াবিনের যে অয়েল গ্রিন আছে, সয়াবিন অয়েল যেটা বলা হচ্ছে সেটা, সয়াবিন অয়েল, গ্রিন ভেজিটেবল, এই যে দেখা যাচ্ছে খেজুর, ঠিক আছে। আর আমন্ড, বাদাম, এই জিনিসগুলোতে, আখরোট, ব্রকলি, এইসবগুলোতে পাওয়া যায় হচ্ছে ভিটামিন কে। এবার আসি ভিটামিন সি। এবার ভিটামিন সি কিসের দ্রব্য, কোথায় বলেছিলাম যে জলের দ্রব্য। এগুলো জলের দ্রব্য ভিটামিনগুলোর মধ্যে ভিটামিন সি আছে প্রথমেই। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। এরপর হচ্ছে ভিটামিন সি এর অভাবে কী হয়, ভিটামিন সি এর অভাবে দাঁত দিয়ে রক্ত পড়া, মাড়িতে প্রবলেম এগুলো হয়। এগুলোকে বাংলা যেটাকে আমরা বলি সেটা হচ্ছে স্কারভি রোগ হয়। মেনলি হচ্ছে স্কারভি রোগ হয় হচ্ছে ভিটামিন সি এর অভাবে। আর ব্লিডিং অফ গাম, মানে মাড়ি দিয়ে রক্ত পড়া, সেটাও হয়। ভিটামিন সি পাওয়া যায় কোথায়, যে কোনো সবুজ তাজা ফলমূল, সেখানে ভিটামিন সি পাওয়া যায়। লেবু, ঠিক আছে, পাতিলেবু, অন্যান্য যে সমস্ত লেবু হচ্ছে ভিটামিন সি এর সবচেয়ে ভালো উৎস। টমেটো, তারপর টক যেসব জিনিসগুলো আছে, চিলি, তোমার মানে হচ্ছে লঙ্কা, সবুজ লঙ্কা, এই সমস্তগুলোতে ভিটামিন সি পাওয়া যায়। এবার হচ্ছে চলে আসি ভিটামিন বি। ভিটামিন বি একটা বলে কিছু হয় না, ভিটামিন বি হচ্ছে বি কমপ্লেক্স বলা হয় এটাকে, একসঙ্গে প্রচুর ভিটামিন থাকে এখানে। তো প্রথমে যেটা আছে দেখো, সেটা হচ্ছে ভিটামিন বি1। এখান থেকে কিন্তু কোশ্চেন যদি আসে তো এই ভিটামিন বি থেকেই আসবে। এদের নামগুলো বা এদের অভাবে কী কী হয় সেগুলো সবগুলো এখানে ভালো করে শুনবে। প্রথম হচ্ছে বি1। ভিটামিন বি1-এর যে রাসায়নিক নাম সেখানে করে দেওয়া আছে হচ্ছে কি, থিয়ামিন। ভিটামিন বি1-এর রাসায়নিক নাম থিয়ামিন। এর অভাবে কী হয়, ভিটামিন বি1-এর অভাবে যে মেন রোগটা হয় সেটা হচ্ছে বেরি, ঠিক আছে। এরপর আসি এগুলো কোথায় পাওয়া যায়। ভিটামিন বি এর যে উৎস, গ্রাউন্ড নাট, মানে হচ্ছে যে আমরা বাদাম খাই সেগুলো, তারপর রেপসিড, ডাল, তারপরে খাবারের মধ্যে সব যকৃৎ যেটাকে বলা হয় মেটে, সেখানে ডিম, এগুলোতে হচ্ছে ভিটামিন বি1 পাওয়া যায়। এবার আসি ভিটামিন বি2-তে। ভিটামিন বি2 এর রাসায়নিক নাম হচ্ছে কি, রাইবোফ্লাভিন। রাসায়নিক নামগুলো ভালো করে মনে রাখবে, রাইবোফ্লাভিন। এবার এর অভাবে কী কী রোগ দেখা যায়, এর অভাবে জনিত কারণে রোগ হচ্ছে ক্র্যাকিং অফ স্কিন, মানে হচ্ছে চামড়া ফেটে ফেটে যায়, ঠিক আছে, চোখ লাল হয়, জিভের ডগা ফেটে যায়, আর মুখের বিভিন্ন ধরনের রোগগুলো হয়, এটাকে বলা হচ্ছে চিলোসিস। এই রোগটা হয় ভিটামিন বি2 এর অভাবে। এইবার আসি ভিটামিন বি3। ভিটামিন বি3 এর রাসায়নিক নাম কি, নিয়াসিন, ঠিক আছে। এবার এই ভিটামিন বি3-এর অভাবে কী কী হয়, ভিটামিন বি3-র অভাবে যে সমস্ত রোগগুলো হয়ে থাকে সেটা হচ্ছে প্রথমে তোমার হোয়াইটনিং অফ হেয়ার, মানে হচ্ছে চুল সাদা হয়ে যায়, আর মেন্টালি রিটায়ার্ডনেস দেখা যায়, মানে মানসিক অবসাদগ্রস্ত লাগে নিজেকে। কোথায় কোথায় পাওয়া যায় সেটা হচ্ছে মাংসে পাওয়া যায়, মিট বা মাংস, আর হচ্ছে দুধ, নাট, মানে বাদাম, টমেটো, আখ, এগুলোতে পাওয়া যাচ্ছে ভিটামিন বি3। এবার আসে হচ্ছে ভিটামিন বি5। ভিটামিন বি5-এর রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড। প্রত্যেকটা রাসায়নিক নাম কিন্তু যেন মনে থাকে, প্যান্টোথেনিক অ্যাসিড। তো এই প্যান্টোথেনিক অ্যাসিড এর অভাবে কি হয়, এর অভাবে যে রোগটা দেখা যায় সেটাকে বলা হয় পেলেগ্রা। এটা ভালো করে মাথায় রাখো, এর অভাবজনিত রোগ হচ্ছে পেলেগ্রা। এটাকে পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টরও বলা হয়। আর এর আরেকটা নাম হচ্ছে, সেটা হচ্ছে 4D সিনড্রোম। এই রোগটাও দেখা যায়।
মানে পেলেগ্রা বা 4D সিনড্রোম পাওয়া যায় কোথায়? মাংস এগুলো পাওয়া যায়। গ্রাউন্ড পটেটো মানে যে আলু গোলাল আমরা খাই, টমেটো, বাদাম, এগুলোতে সমস্ত ক্ষেত্রে ভিটামিন B5 পাওয়া যায়। এবার আসে ভিটামিন B6 বা পিরিডক্সিন। ভিটামিন B6-এর অভাবে যে রোগটা দেখা যায় সেটা হচ্ছে, প্রথমে যেটা আসে সেটা হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা। অ্যানিমিয়া দেখা যায় এর প্রভাবে, ঠিক আছে, মানে ব্লাড আরবিসি কম হয়ে যায়, দিয়ে রক্তাল্পতা দেখা যায়। স্কিন ডিজিজ, প্রচুর স্কিন ডিজিজ বা চর্মরোগ দেখা যায় হচ্ছে ভিটামিন B6-এর অভাবে। এবার কোথায় থাকে? লিভার, যকৃৎ বা মেটে আর মাংসে এই ভিটামিন B6 পাওয়া যায়। ভিটামিন B7 এর রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন। ভিটামিন B7 এর রাসায়নিক নাম বায়োটিন। এর অভাবে কী হয়? প্যারালিসিস হয়, খুব মারাত্মক অভাবে যেটা হয় সেটা হচ্ছে প্যারালিসিস, ঠিক আছে। আর যেটা হয় বডি পেন, মানে চুল পড়া, এগুলো সব ভিটামিন B7 এর অভাবে হয়। এবার আসি ভিটামিন B9, এটা হচ্ছে ফোলেট। এ সম্পর্কে বেশি কিছু জানে বা ইনফরমেশান নেই, তবে এটা জেনে রাখো যে ভিটামিন B9কে বলা হয় ফোলেট। এবার আসি ভিটামিন B12। ভিটামিন B12 এর নাম হচ্ছে কোবালামিন বা সাইনাকোব্যালামিন, ঠিক আছে। সাইনাকোব্যালামিন বা কোবালামিন এর অভাবে যে রোগগুলো হয় সেটা হচ্ছে অ্যানিমিয়া, জন্ডিস, এই ধরনের রোগগুলো এই ভিটামিন B12 এর অভাবে হয়। এবার ভিটামিন B12 সম্পর্কে একটা ভালো জিনিস জেনে রাখো যে ভিটামিন B12-এ একটা মৌল বা একটা এলিমেন্ট থাকে যেটা অন্য কোথাও পাওয়া যায় না, সেটা কি? কোবাল্ট। এটা মাথায় রাখো, এটা পরীক্ষায় আসে। ভিটামিন B12-এ কোবাল্ট পাওয়া যায়, ঠিক আছে। আর এবার ভিটামিন সম্পর্কে যেটা আছে, আর এই হলো মোটামুটি ভিটামিনের ডিটেলসটা, ঠিক আছে। তো এগুলোকে মোটামুটি পড়ো, তাহলে সব ভিটামিন সম্পর্কে সমস্ত কোশ্চেন অ্যান্সার এখান থেকে পেয়ে যাবে। এটা অবশ্যই মনে রাখো যে ভিটামিন যেটা হচ্ছে সেটা আমাদের বডিতে তৈরি হয় না, বাইরে থেকে আমাদেরকে সেটা গ্রহণ করতে হয়, ঠিক আছে। আর ভিটামিন সি যেটা আছে সেটা শরীরে কখনো জমা থাকতে পারে না, শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। ওই জন্য ভিটামিন সি আমাদেরকে ডেলি নিতে হয়, ইনটেক মানে ডেলি করতে হয়, ঠিক আছে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে, এবার আসি রক্ত, হিউম্যান ব্লাড বা রক্ত, হিউম্যান ব্লাড, ঠিক আছে। ব্যাপার হচ্ছে হিউম্যান ব্লাডটা আসলে কি? হিউম্যান ব্লাড হচ্ছে কানেকটিভ টিস্যু, লিকুইড বা ফ্লুইড কানেকটিভ টিস্যু, বা যেটাকে বলা হয় বাংলায় বললে তরল যোগকলা, সেটা হচ্ছে হিউম্যান ব্লাড। এবার হচ্ছে হিউম্যান ব্লাডের পরিমাণ কতটা? স্বাভাবিক হিসাবে বলা হয় যে আমাদের মানুষের যা বডি ওয়েট তার 7% হচ্ছে হিউম্যান ব্লাড থাকে। এবার হিউম্যান ব্লাডের পিএইচ ভ্যালু, এটা অবশ্যই জানা দরকার। পিএইচ ভ্যালু হচ্ছে 7.4 বা ঈষৎ ক্ষারীয়। আমরা কি জানি? পিএইচ ভ্যালু যখন 7 হয় তার মানে সে হচ্ছে প্রশম, 7-এর থেকে নিচ হলে কি অ্যাসিডিক, আর 7-এর থেকে বেশি হয়ে গেলে সেটা হচ্ছে ক্ষারীয়। তো যেহেতু পিএইচ ভ্যালু 7.4, তাই জন্য হিউম্যান ব্লাড হচ্ছে ঈষৎ ক্ষারীয়। এবারে তারপরে এ সম্পর্কে জানা দরকার যে হিউম্যান ব্লাডের পরিমাণ কতটুকু। সাধারণত একটা পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে 5 থেকে 6 লিটার রক্ত পাওয়া যায়। এবার আরেকটা জিনিস, ফিমেল বা মেয়েদের ক্ষেত্রে কি হয়? ছেলেদের তুলনায় 1/2 লিটার রক্ত কম থাকে, হ্যাঁ। আর আরেকটা জিনিস জেনে রাখো যে স্প্লিন যেটা বাংলায় নাম হচ্ছে প্লিহা, হ্যাঁ। এই প্লিহা হচ্ছে আমাদের যে রক্তের স্টোরেজ অর্গান হিসেবে কাজ করে, ব্লাডের স্টোরেজ অর্গান। যদি বলে ব্লাডের স্টোরেজ অর্গানের নাম কি, সেটা হচ্ছে স্প্লিন বা প্লিহা। এবার রক্ত সাধারণত কটা পার্ট থাকে? রক্তের সাধারণত 2টো পার্ট থাকে। একটা হচ্ছে কি? প্লাজমা, ঠিক আছে। প্লাজমা মানে কি? যে তরল যে অংশটুকু সেটা হচ্ছে প্লাজমা। আরগুলো কি? আরেকটা হচ্ছে কণা বা ব্লাড কর্পাসেল, যেমন এই যে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, এগুলো সব WBC বা হোয়াইট ব্লাড কর্পাসেলের মধ্যে পড়ে, আরবিসি। আর এই যে লিকুইড অংশটুকু দেখা যাচ্ছে এটাকে বলা হয় প্লাজমা। তো এই প্লাজমায় 90%ই জল আছে, ঠিক আছে। আর বাকি প্রোটিন থাকে, কিছু লবণ থাকে, আর গ্লুকোজ থাকে। এই প্লাজমা থেকে একটা জিনিস জেনে রাখো যে প্লাজমার মধ্যে যেসব পদার্থগুলো থাকে তার মধ্যে প্রোটিন থাকে, ফাইব্রিনোজেন প্রোটিন থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি ফাইব্রিনোজেন প্রোটিন আর তোমার ফাইব্রিনোজেন প্রোটিন কি? ফাইব্রিন কী কাজ করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ঠিক আছে। তো এই ফাইব্রিনোজেন প্রোটিনকে যদি আলাদা করে দিয়ে ফেলা যায়, যে বাকি জিনিসটুকু পড়ে থাকে, সেটাকে নাম হচ্ছে সিরাম। সেটা হচ্ছে সিরাম। মানে রক্তের প্লাজমা থেকে যদি আমি প্রোটিন এবং ফাইব্রিনোজেনটাকে আলাদা করে ফেলি, তাহলে যে লিকুইডটা পড়ে থাকে তার নামকে বলা হচ্ছে সিরাম, ঠিক আছে। এবার চলে আসি রক্ত কণিকাগুলো সম্পর্কে, যেগুলো সম্পর্কে আমাদের বেশি জানা দরকার। প্রথমেই আসে কি? দেখো, এর নাম হচ্ছে
আরবিসি, ফুল ফর্ম হচ্ছে আরবিসি, রেড ব্লাড সেল। ঠিক আছে, এই রেড ব্লাড সম্পর্কে কিছু তথ্য জেনে নাও। রেড ব্লাড সেলে সাধারণত নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে, একটা জিনিস জেনে রাখো যে আরবিসি বা এই আরবিসি হলো এমন একটা ব্লাড সেল যেখানে কোনো রকম নিউক্লিয়াস থাকে না, কিন্তু দুটো ক্ষেত্রে এটা এক্সেপশনাল কেস আছে। এক্সেপশনাল কেসটা কি, একটা হচ্ছে ক্যামেল বা উট, আর একটা হচ্ছে লামা। এই দুই প্রাণীতে আরবিসি পাওয়া যায়। এবার দেখো এর লাইফ স্প্যান কত, মানে কতদিন বেঁচে থাকে। এই আরবিসি লাইফ স্প্যান হচ্ছে 20 থেকে 120 দিন। ঠিক আছে, কোথায় তৈরি হয়? যা মানুষের হাড়ের লোহিত অস্থিমজ্জা, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। লোহিত অস্থিমজ্জাতেই আরবিসি তৈরি হয়। তাহলে এটা যখন আরবিসি তৈরি হয় তাহলে ধ্বংস কোথায় হবে? ধ্বংস হয় লিভার এবং স্প্লিন। আরবিসি ধ্বংস হয় লিভার এবং স্প্লিন বা প্লিহাতে। ঠিক আছে, এখানে ধ্বংসপ্রাপ্ত হয়। তো তাই জন্যে লিভারকে কী বলা হয়? গ্রেভ অফ আরবিসি। এটা মাথায় রেখো, লিভারকে বলা হয় গ্রেভ অফ আরবিসি বা আরবিসির কবরখানা। এইবার আরবিসিতে যে মানে প্রোটিনটা আমরা পাই সেটার নাম কি? সেটার নাম হচ্ছে হিমোগ্লোবিন। বাংলায় লিখছি হিমোগ্লোবিন। ঠিক আছে, গ্লোবিন হচ্ছে, এর ভিতরে যে গ্লোবিনটা আছে এটা একটা প্রোটিন কম্পাউন্ড যার অক্সিজেনের প্রতি প্রচণ্ড আসক্তি আছে, এই গ্লোবিন কম্পাউন্ডের প্রতি। ঠিক আছে, যার জন্য অক্সিজেন যে সরবরাহ করা হয় সেই ক্ষেত্রে হিমোগ্লোবিন একটা ভাইটাল পার্ট অবলম্বন করে থাকে। আর এইখানে যে একটা মানে এই যে হিমোগ্লোবিনের ভিতরে একটা আয়রন পার্ট পাওয়া যায়, আয়রনের মানে লোহার একটা পার্ট থাকে, তার নামটা কি? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মাথায় রেখে, নাম হচ্ছে হিমাটিন। পরীক্ষায় আসে এটা, যে হিমোগ্লোবিনের মধ্যে যে আয়রন পার্টটা থাকে সেই আয়রন পার্টের নাম কি? সেটা হচ্ছে হিমাটিন। এবার একটা রোগের নাম আমরা জানবো, সেটা হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা। ঠিক আছে, যখনই কি হয়, এই হিমোগ্লোবিনের পরিমাণ রক্তে কমে যায় তখন আমাদের দেহে রক্তাল্পতা বা অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখতে পাওয়া যায়। এবার আরবিসির যে কাউন্ট, আরবিসির যে সংখ্যা নির্ণয় করা হয় কী দ্বারা? সেটার নাম হচ্ছে হিমোসাইটোমিটার। এটা মাথায় রেখে, খুব পরীক্ষায় আসে এটা। আরবিসি যে কাউন্ট করা হয় সেটার নাম হচ্ছে হিমোসাইটোমিটার। ঠিক আছে, আরবিসির কাজ কি? মেনলি অক্সিজেন পরিবহন করা। এইটুকু হচ্ছে আরবিসি সম্পর্কে জেনে রাখা ইম্পর্ট্যান্ট ব্যাপার। এবার আসি ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেলস, এর নাম হচ্ছে ডব্লিউবিসি। তো ডব্লিউবিসিতে কী কী থাকে? এখানে অনেক ধরনের কণিকা পাওয়া যায়, 5 টাইপের কণিকা পাওয়া যায়, যেটা তৈরি হয় কি? বোন ম্যারো থেকে, মেনলি তৈরি হয় বোন ম্যারো থেকে। ঠিক আছে, আবার অনেক সময় দেখা যায় লিম্ফ নোড, লিম্ফ মানে আমাদের যে লিম্ফ থাকে সেই লিম্ফের নোডে থেকে তৈরি হয়। আবার অনেক সময় লিভার বা স্প্লিন থেকেও তৈরি হয়, যেখানে ওই বলেছিলাম ডব্লিউবিসি আর মানে আরবিসি ধ্বংসপ্রাপ্ত হয়। ঠিক আছে, লাইফ স্প্যান কত? মানে বেঁচে থাকে 2 থেকে 4 দিন, অনলি 2 থেকে 4 দিন বেঁচে থাকে এরা। এবার হোয়াইট ব্লাড কর্পাসেলে নিউক্লিয়াস থাকে কি থাকে না? এটা কঠিন একটা ভালো কোশ্চেন। হ্যাঁ, হোয়াইট ব্লাড কর্পাসেলে নিউক্লিয়াস থাকে, এটা মাথায় রেখো। হোয়াইট ব্লাড কর্পাসেলে নিউক্লিয়াস থাকে। আরবিসি আর ডব্লিউবিসি যদি মানে সংখ্যা রেশিও বার করে, মানে আরবিসি এবং ডব্লিউবিসির অনুপাত কত, সেক্ষেত্রে আরবিসি ইস টু ডব্লিউবিসি হচ্ছে 600:1, মানে প্রতি 600টা লোহিত রক্তকণিকার জন্য একটা শ্বেত রক্তকণিকা, খুবই কম সংখ্যাটা। এবার এদের কাজগুলো কী কী? মানে এই হোয়াইট ব্লাড কর্পাসেল বা ডব্লিউবিসির কাজ হচ্ছে মেনলি মানবদের প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। এই যে মনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল এগুলো আছে না, এগুলো আমাদের এমনি কাজ করা হচ্ছে আমাদের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে। প্রত্যেকটা কণিকার আলাদা আলাদা রকম কাজ আছে। হ্যাঁ, তো অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, শুধু জেনে রেখো যে এই ডব্লিউবিসির কাজ হচ্ছে এইটুকুই। এবার আসি প্লেটলেটস বা অণুচক্রিকা। ছবিটা দেখে বুঝতে পারছো এই হচ্ছে প্লেটলেট বা অণুচক্রিকা। তো এখানেও কোনো নিউক্লিয়াস, এই অণুচক্রিকাতে কোনো নিউক্লিয়াস থাকে না, অণুচক্রিকাতে কোনো নিউক্লিয়াস থাকে না। এটা তৈরি হয় কোথায়? বোন ম্যারোতে, বোন ম্যারো বা অস্থিমজ্জাতে অণুচক্রিকা তৈরি হয়। এটার লাইফ স্প্যান বা বাঁচার ক্ষমতা 3 থেকে 5 দিন। ঠিক আছে, 3 থেকে 5 দিন। এর কাজ কি? অণুচক্রিকার মেন কাজ হচ্ছে যে ক্লটিং অফ ব্লাড বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, রক্ত জমাট
বাঁধতে সাহায্য করা হচ্ছে অণুচক্রিকা, ঠিক আছে। আরেকটা কী জিনিস, যে একটা জিনিস মনে রাখো, যে ডেঙ্গু রোগটা যখন হয়, ডেঙ্গু রোগের সময় একটা কাউন্ট করা হয়, সেটা হচ্ছে প্লেটলেট বা অণুচক্রিকার সংখ্যা কাউন্ট করা হয়। কারণ কি, ডেঙ্গু রোগের সময় অণুচক্রিকার সংখ্যা বিপুল হারে কমে যেতে থাকে, ঠিক আছে। এটাই হচ্ছে অণুচক্রিকা। তো এই যে ব্যাপারটা দেখো, এবার এখানে কিছু কথা বলার আছে। মানবদের এই যে বডি টেম্পারেচার পাওয়া যায় সেটা কত? মানবদের বডি টেম্পারেচার সবাই তোমরা জানো মোটামুটি 98.4 ডিগ্রি ফারেনহাইট, সেন্টিগ্রেডে ধরলে 98 সরি এটা ফারেনহাইট হবে, 98.4 ডিগ্রি ফারেনহাইট, 4 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। তো এবার হচ্ছে এই যে রক্তের কাজটা কি? রক্তের কাজ হচ্ছে আমাদের দেহে সমস্ত রকমের খাবার, যেসব মানে ডাইজেস্টেড ফুড, মানে পাচন খাবার, তারপরে হরমোন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যেতে সাহায্য করা হচ্ছে এর রক্ত, মানে বিভিন্ন অর্গানের মধ্যে একটা সংযোগ সাধন করে। তো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে যখন বলেছি, তখন কিছু কথা এখানে বলে দিই যে কী কী জিনিস এখানে থাকে বা কী অণুচক্রিয়া কীভাবে সাহায্য করে। রক্তের ভিতরে যে জিনিসটা মানে জমাট বাঁধতে সাহায্য করার মধ্যে যদি বলে যে কোন ধাতু বা কোন একটা মৌল আছে যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, সেটা অবশ্যই জেনে রাখো এই নামটা, সেটা হচ্ছে ক্যালসিয়াম। নাম হচ্ছে ক্যালসিয়াম, ঠিক আছে। তো এর ভিতরে থ্রম্বোপ্লাস্টিন, প্রোথ্রম্বিন আর ক্যালসিয়াম মিলে যেটা তৈরি করে সেটা হচ্ছে থ্রম্বিন। আর এই থ্রম্বিন থেকে তৈরি হয় ফাইব্রিন। এই ফাইব্রিন যে রক্ত কর্পাসেল বা রক্তকণিকাগুলো থাকে, সেই রক্তকণিকাগুলোর সঙ্গে জমাট বেঁধে তৈরি করে জমাট বাঁধা রক্ত। সেক্ষেত্রে কী হয়, রক্ত পড়া যে হয় সেটা হচ্ছে রক্ত পড়াটা বন্ধ হয়ে যায়। এবার এটা হচ্ছে ভিটামিন। এবার যদি বলা যে ক্যালসিয়ামের অভাবে, যদি ক্যালসিয়ামের অভাব হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, এই যে রক্ত জমাট বাঁধতে প্রবলেম হবে, সেক্ষেত্রে রক্ত জমাট বাঁধবে না, ঠিক আছে। আর একটা জিনিস, যে কোন হরমোনের মানে কোন ভিটামিনের অভাবে এই রক্ত জমাট বাধা দেয়, সেটা হচ্ছে কি ভিটামিন কে এর অভাব যদি হয় সেক্ষেত্রে রক্ত জমাট বাঁধে না বা রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, ঠিক আছে। আর যদি আরেকটা কোশ্চেন এখানে আসে যে কোন আবশ্যিক প্রোটিন যেটা রক্ত জমাট বাঁধতে অবশ্যই সাহায্য করে, যেটা না থাকলে রক্ত জমাট বাঁধবে না, তার নাম হচ্ছে কি ফাইব্রিনোজেন। এটা ভালো করে মাথায় রেখো যে নাম হচ্ছে ফাইব্রিনোজেন, ঠিক আছে। এই গেল হচ্ছে অণুচক্রিকা। এইবার আছে রক্তের গ্রুপিং। হ্যাঁ, রক্তের গ্রুপিং কে করেছিল আর মানে কি হয়েছিল সেগুলো সম্পর্কে আগে একটু জেনে নাও। রক্তের গ্রুপিং যেটা আবিষ্কার করেছিল বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার এই রক্তের গ্রুপিংটা আবিষ্কার করে। তিনি আবিষ্কার করেছিলেন 1900 সালে, ঠিক আছে। আর তিনি এই জন্য নোবেল প্রাইজ পান 1930 সালে। এই হচ্ছে কতগুলো ইম্পর্ট্যান্ট জিনিস, ঠিক আছে। তো রক্তের গ্রুপিংটা কি? আমাদের রক্ত উপস্থিত বিভিন্ন ধরনের অ্যান্টিজেনের জন্য রক্তকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে কি এই যে দেওয়া আছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ এ বি, গ্রুপ ও। তো রক্তের গ্রুপিংগুলো আসলে কীভাবে হয়, ঠিক আছে। রক্তের গ্রুপিংগুলো হচ্ছে মানুষের বডিতে যে গ্লাইকোপ্রোটিন থাকে, মানে রক্তে যে গ্লাইকোপ্রোটিন এর উপস্থিতি অনুযায়ী রক্তের গ্রুপিং হয়। তো এটা মনে রাখো যে যদি কোশ্চেন আসে যে কার উপস্থিতির জন্য রক্ত গ্রুপিং করা হয়, সেটার নাম হচ্ছে কি গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে। এবার রক্তে কোন ধরনের অ্যান্টিজেন থাকে সেই অনুযায়ী রক্তের গ্রুপিংটা করা হয়। যেমন দেখো এখানে ভালো করে খেয়াল করো ছবিটার দিকে, এখানে আছে দেখো অ্যান্টিজেন্স ইন রেড ব্লাড সেল, ঠিক আছে। আরবিসিতে কোন অ্যান্টিজেনটা আছে, যেহেতু আরবিসিতে এ অ্যান্টিজেন আছে তাই জন্য রক্তের গ্রুপ হচ্ছে এ, ঠিক আছে। আরবিসিতে যদি বি অ্যান্টিজেন পাওয়া যায় রক্তের গ্রুপ হবে বি। আরবিসিতে এ আর বি দুটো অ্যান্টিজেন পাওয়া গেলে রক্তের গ্রুপ হবে এ বি, ঠিক আছে। আর আরবিসিতে যদি কোনো মানে অ্যান্টিজেন না থাকে, মানে জিরো অ্যান্টিজেন যদি থাকে তাহলে রক্তের গ্রুপ হচ্ছে ও বা জিরো, ঠিক আছে। তো এইভাবে মনে রাখবে জিনিসটাকে। এইবার অ্যান্টিজেনের উল্টোটাকে মানে অ্যান্টিজেন হচ্ছে এক ধরনের বাইরে থেকে দেয় একটা কোনো প্রোটিন এবং তাকে ঠেকায় গিয়ে সেটা হচ্ছে অ্যান্টিবডি, ঠিক আছে, বা অ্যান্টিবডি বা অ্যান্টিবি যেটাকে বলা হচ্ছে। এবার দেখো এই অ্যান্টিজেন যদি থাকে তাহলে অ্যান্টিবডি বা এই অ্যান্টিবডি যে প্লাজমা যেটা থাকে সেটা কী হবে, অ্যান্টি বি হবে। বি অ্যান্টিজেনের হচ্ছে অ্যান্টি এ। আর অ্যান্টিজেন এ আর বি যখন দুটোই থাকে তখন সেখানে কোনো অ্যান্টিবডি নেই, ঠিক আছে, অ্যান্টিবডি নেই এখানে। আর এ বি গ্রুপে তার মানে কোনো অ্যান্টিবডি নেই। আর অ্যান্টিজেন আর ও গ্রুপের যেটা দেখো এই যে ও গ্রুপে কোনো অ্যান্টিজেন নেই, ঠিক আছে। এখানে অ্যান্টিবডি কিন্তু দুটোই আছে। এবার কোন গ্রুপের রক্ত কাকে রক্ত দিতে পারবে কি পারবে না সেটা একটা ব্যাপার আছে, ঠিক আছে। দেখো এ গ্রুপের রক্ত যখন হয় এ গ্রুপকে বা এবি গ্রুপকে দিতে পারে, ঠিক আছে, এটা সবাই জানো মোটামুটি। কিন্তু সার্বজনীন দাতা সার্বজনীন গ্রহীতা বলে একটা ব্যাপার আছে। এক কি সার্বজনীন দাতা, এক হচ্ছে সার্বজনীন গ্রহীতা। মানে কি সার্বজনীন গ্রহীতা মানে সব গ্রুপের রক্তই সে নিতে পারবে,
ঠিক আছে, এর মধ্যে আবার RH ফ্যাক্টরের কিন্তু ব্যাপার আছে, কিন্তু সেটা আলাদা থাক, আগে এটাকে দেখে নিই। দাতা গ্রহিতা বলে একটা ব্যাপার আছে। গ্রহিতা মানে কি, যে অ্যাকসেপ্টার, সব ধরনের রক্ত সে নিতে পারবে। ঠিক আছে, এবার দেখো, ভালো করে খেয়াল করে দেখো, AB গ্রুপে কোনো অ্যান্টিবডি নেই। অ্যান্টিবডি নেই মানে কোনো পাহারাদারও নেই সেখানে, তার মানে সমস্ত রকমের রক্ত সে নিতে পারবে। তার মানে কি, AB গ্রুপের রক্ত হচ্ছে সার্বজনীন গ্রহিতা। ঠিক আছে, আর O গ্রুপের রক্ত কি, সার্বজনীন দাতা। কারণ কি, O গ্রুপের রক্ত কোনো অ্যান্টিজেন নেই, মানে কোনো প্রোটিন বা কোনো বিষের ভিতর নেই, সেক্ষেত্রে O গ্রুপের যে রক্ত সে সবাইকে সে দিতে পারবে। তার জন্য কি, O গ্রুপের রক্ত হচ্ছে সার্বজনীন দাতা, আর AB গ্রুপের রক্ত হচ্ছে সার্বজনীন গ্রহিতা। এই অ্যান্টিবডি নেই বলে এ কিন্তু সব রক্ত গ্রহণ করতে পারে। ঠিক আছে, আর এই যে এবার A গ্রুপের রক্ত তো আমরা কাকে দিতে পারবে, যদি A গ্রুপের রক্ত হয় তাহলে সে A গ্রুপের রক্তকে দিতে পারবে, আর AB গ্রুপের রক্তকে দিতে পারবে। আর যদি বলে নিতে পারবে কার সাথে, সে কি এর সাথে নিতে পারবে। ঠিক আছে, আর সার্বজনীন দাতাকে, ও হচ্ছে সার্বজনীন দাতা, তাহলে ওর কাছ থেকে নিতে পারবে। ঠিক আছে, আর দিতে পারবে কিন্তু এই দুটোকে। তাহলে এটা একটু ভালো